বাংলাদেশের রাজনীতিতে যে তিনটি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতির বাক বদল ঘটেছে তার সবগুলোতে দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি। এই তিনটি ঘটনা ঘটেছে ১৯৭৫ সাল, ১৯৯০ সাল এবং ২০২৪ সালে। এসব গণ অভ্যুত্থানের একটির মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেছেন। আরেকটি গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং আরেকটি মাধ্যমে ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি কেন এবং কিভাবে এসব গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিকভাবে লাভবান হয়েছে? দুটো গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছে বিএনপি। প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক হিসেবে জনগণের কাছে প্রতিভাত হয়েছে। সেই সুযোগ বিএনপি পেয়েছে। জনবিদ্রোহ বা জনরোষের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে সেটার রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলেছে। সিপাহী জনতার অভ্যুত্থান ১৯৭৫। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে মারাত্মক অসন্তোষ ছিল। একদলীয় শাসন ব্যবস্থা, যেটি বাকশাল হিসেবে পরিচিত, প্রবর্তনের মাধ্যমে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তখন অত্যন্ত নেতিবাচক হিসেবে প্রতিভাত হয়েছিল। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাংলাদেশে পরিষ্কার রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল। সেটি পূরণ করার জন্য বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় কোনো দল ছিল না। যেসব রাজনৈতিক দল ছিল তাদের জনভিত্তি ততটা শক্ত ছিল না। হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমান ক্ষমতাচ্যুত হবার পরে বিএনপি নামক কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না। তখন ক্ষমতায় এসেছিলেন খন্দকার মোশতাক আহমেদ, যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। তবে সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান সেনানিবাসের বাইরেও অনেকের কাছে পরিচিত ছিলেন। ১৯৭৫ সালে ৩রা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে বিদ্রোহ হয়। খালেদ মোশাররফের এই অভ্যুত্থানকে ভারতীয় আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে মুজিব বিরোধীরা। ভারতীয় চক্রান্তের গুজব ঢাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনে দুশ্চিন্তা এবং সন্দেহ দেখা দেয়। ৭ই নভেম্বর দেশের বিভিন্ন সেনা ছাউনি থেকে সৈন্যরা ঢাকায় এসে পৌঁছায় এবং তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার জনতা যোগ দেয়। এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন সাবেক সেনা কর্মকর্তা ও জাসদ নেতা কর্নেল আবু তাহের। প্রধানত তার পরিকল্পনায় জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়। সে আশঙ্কা কিংবা প্রেক্ষাপট থেকে ৭ নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সিপাহী জনতা বিদ্রোহ করে এবং জিয়াউর রহমানকে মুক্ত করে। ক্যান্টনমেন্টে আবু তাহেরের নিয়ন্ত্রণ বজায় থাকলেও বাইরে সিপাহী জনতার মিছিল এবং বিক্ষোভ সকাল ১০টার আগেই জাসদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সিপাহী জনতা জিয়া এবং মোশতাকের নামে স্লোগান দিয়ে ঢাকা শহরকে কাঁপিয়ে তোলে। সেদিন রাজধানীতে সিপাহী জনতার বিপ্লব ঘটে এবং ব্যাপারটা শেষ পর্যন্ত ভারত এবং আওয়ামী বিরোধী মনোভাবেরই বহিঃপ্রকাশ দেখা দেয়। এরপর বন্দি দশা থেকে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। ৭ই নভেম্বরের পর থেকে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হয় জিয়াউর রহমানের ইশারায়। কিন্তু জিয়াউর রহমান মুক্তি হবার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। জিয়াউর রহমানকে পাশে পাবার আশায় ছিলেন কর্নেল তাহের। সে জিয়াউর রহমান মুক্তি হয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন। দৃশ্যপটের সামনে চলে আসেন জিয়াউর রহমান এবং আড়ালে যেতে থাকেন কর্নেল তাহের। খন্দকার মোশতাক ক্ষমতাচ্যুত হবার পরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। তিনি প্রেসিডেন্ট থাকলেও ক্ষমতা পরিচালিত হতো ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানের নির্দেশনায়। ১৯৭৬ সালে জুলাই মাসে কর্নেল তাহের সহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়েছিল। বিচারের কয়েকদিন পরেই কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। ১৯৭৬ সালের নভেম্বর মাসে প্রধান সামরিক আইন প্রশাসকদের পদ থেকে সরে যান আবু সাদাত মোহাম্মদ সায়েম। তখন জিয়াউর রহমানের হাতে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। ১৯৭৭ সালে এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি দায়িত্ব জিয়াউর রহমানের কাছে দিয়ে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি হওয়ার ১.৫ বছরের মধ্যে রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান।
গণ অভ্যুত্থান 1990। 1980-এর দশকে তৎকালীন সামরিক শাসক এইচ.এম. এরশাদ ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করে। তাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলও ছিল। এরশাদ পতনের পর 1991 সালে বাংলাদেশে যখন প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। এরশাদের শাসনামলে 1986 সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবার কারণে জনগণের মধ্যে তাদের নিয়ে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়। তখন এরশাদ বিরোধী বড় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল যে স্বৈরাচার সরকারের আমলে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না, কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে আওয়ামী লীগ 1986 সালে নির্বাচনে অংশ নিয়েছিল। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এইচ.এম. এরশাদ সরকারের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছিল বলে জানা যায়। তখন এরশাদ সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন মওদুদ আহমদ, যিনি পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়েছিলেন। বিএনপি তখন একটা ধারণা তৈরি করতে পেরেছিল যে আওয়ামী লীগ যদি 1986 সালে নির্বাচনে অংশ না নিত, তাহলে এরশাদের পতন আরও আগেই ঘটানো সম্ভব হতো। এই বিষয়টি বিএনপিকে রাজনৈতিক সুবিধা দিয়েছিল এরশাদের পতনের পর। এর ফলে 1991 সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া নেতা হয়েছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। তিনি জিয়া রহমানের স্ত্রী হিসেবে নেতা হন নাই। ছাত্র জনতার অভ্যুত্থান 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে যে দুটো রাজনৈতিক দল এখনো পর্যন্ত সবচেয়ে লাভবান হয়েছে, তারা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী। শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশের রাজনীতির মাঠ সক্রিয়ভাবে আওয়ামী লীগ বিরোধীদের দখলে চলে গেছে। 5 আগস্টের পরে বেশ দ্রুততার সঙ্গে বিএনপি নেতা খালেদা জিয়াকে মুক্তির আদেশে স্বাক্ষর করে রাষ্ট্রপতি। এরপর বিএনপি বেশ কিছু সিনিয়র নেতা জেল থেকে দ্রুত ছাড়া পান, অনেকে কিছু মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যদি আরেকটি কার্যকরী শক্তি থাকতো, তাহলে বিএনপি হয়তোবা এই সুবিধা পেত না। এনওয়াই বাংলা নিউজ।